হ্যালো, আজকে আমরা পড়ব দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা। ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আজকে আমরা পড়ব। আচ্ছা, ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম রাজ্য, যার আয়তন মাত্র 10,491 বর্গ কিলোমিটার। তার লোক সংখ্যা প্রায় 41,84,951 জন। সেটা 2023-এর যে জনগণনা অনুযায়ী সেটা হয়েছিল। আচ্ছা, এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। ত্রিপুরা উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ এবং এর পূর্ব দিকে ভারতের অপর দুটি রাজ্য আসাম ও মিজোরাম দ্বারা পরিবেষ্টিত। আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী, যার লোক সংখ্যা 6,34,000। এটা 2023 সালের জনগণনা অনুযায়ী হয়েছিল। রাজ্যের সরকারি ভাষা তিনটি: বাংলা, ইংরেজি ও ককবরক। বাংলায় সুলতানি শাসনামলে ত্রিপুরা ছিল বাংলার একটি করদ রাজ্য। ব্রিটিশ আমলে ত্রিপুরা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনতামূলক একটি মিত্র রাজ্য। 1949 সালের 15 অক্টোবর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার শাসনভার গ্রহণ করে। রাজমালা ত্রিপুরা রাজার ক্রনিকল অনুযায়ী ভারত ভুক্তির পূর্ব পর্যন্ত 184 জন রাজা ত্রিপুরা শাসন করেছিলেন। বর্তমানে 8টি জেলা, 23টি মহকুমা, 58টি ব্লক, 591টি গ্রাম পঞ্চায়েত, 8টি জেলা পরিষদ, 6টি নগর পঞ্চায়েত, 13টি মিউনিসিপ্যাল কাউন্সিল ও একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে। এই যে ত্রিপুরা, এটার নামের উৎপত্তিটা কীভাবে হয়েছিল? ত্রিপুরার পৌরাণিক মহারাজা ত্রিপুরের নাম হতে ত্রিপুরা নামের উৎপত্তি হয়েছে বলে অনেকের ধারণা। ত্রিপুর ছিলেন যজাতির বংশধর দুহের 39তম উত্তর পুরুষ। অন্য একটি মতে পুরাণে উল্লিখিত 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী হতে ত্রিপুরা শব্দের উৎপত্তি। তৃতীয় একটি মতানুসারে স্থানীয় ককবরক শব্দ তুইপ্রা বা তুইপ্রা হতে ত্রিপুরা শব্দের উৎপত্তি হয়েছে। ককবরক ভাষায় তৈ বা তুই শব্দের অর্থ হলো জল, আর প্রাট হলো নিকটে। তৈপ্রা বা তুইপ্রা জলের নিকটবর্তী স্থান থেকে ধীরে ধীরে তেপ্রা, তিপ্রা তথা ত্রিপুরা শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। ত্রিপুরার রাজন্যবর্গ। ত্রিপুরা রাজ্যে যেসব রাজারা রাজত্ব করেছিল। ত্রিপুরার রাজাদের আদিতে পদবী ছিল ফা। ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে ত্রিপুরার রাজা রত্নফা গৌড়ের সুলতানকে একটি অতি মূল্যবান মানিক দিয়ে মাণিক্য উপাধি গ্রহণ করেন। তখন তার নাম হয় রত্নমাণিক্য। রত্নমাণিক্য প্রথম ত্রিপুরায় মুদ্রা প্রচলন করেন। ত্রিপুরায় আধুনিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরার বিখ্যাত যে রাজারা রাজত্ব করেছিলেন তারা হলেন রত্নফা তথা রত্নমাণিক্য, ধর্মমাণিক্য, ধন্যমাণিক্য, বিজয়মাণিক্য, অমরমাণিক্য, গোবিন্দমাণিক্য, কৃষ্ণমাণিক্য, কৃষ্ণকেশর মাণিক্য, ঈশানচন্দ্র মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য। 1498 সাল থেকে ত্রিপুরার এই রাজাদের রাজত্বকাল শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল বীর বিক্রম কিশোর মাণিক্যের আমলে, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের শাসনকাল, এটা 1923 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। 1923 খ্রিস্টাব্দে মাত্র 16 বছর বয়সে বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরার রাজা হন। 1928 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি শাস্ত্রীয় বিধি অনুযায়ী মহাসমারোহে বীর বিক্রম কিশোর মাণিক্যের রাজ্যাভিষেক হয়। বীর বিক্রম কিশোর মাণিক্য রাজ্যের শাসনভার হাতে নিয়েই গোটা প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তিনি শাসন ব্যবস্থাকে মন্ত্রণা সভা, ব্যবস্থাপক সভা ও মন্ত্রী পরিষদ এই 3 ভাগে বিভক্ত করেছিলেন। গ্রামের জনসাধারণকে শাসন ক্ষমতার শরিক করার জন্য তিনি গ্রাম মণ্ডল গঠন করেছিলেন। প্রশাসন পরিচালনার জন্য দক্ষ অফিসার নিয়োগের লক্ষ্যে বীর বিক্রম কিশোর রাজ্যে প্রথম সিভিল সার্ভিস ক্যাডার গড়ে তোলেন। তিনি বিদ্যাপত্তন নামক একটি পরিকল্পনার মাধ্যমে আগরতলার বর্তমান কলেজ টিলায় একটি নতুন ধরনের বিদ্যালয় কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা করেছিলেন, যাতে সাধারণ বিষয়সমূহের পঠন পাঠন ছাড়াও কারিগরি, ডাক্তারি, কৃষি, শিল্পকলা প্রভৃতি বিভিন্ন বিষয়ের লেখাপড়ার ব্যবস্থা থাকার কথা ছিল। মহারাজা বীর বিক্রম কলেজের নির্মাণ কার্য ওনার জীবদ্দশায় আরম্ভ হয়েছিল। মহারাজা বীর বিক্রম কিশোর
বহুমুখী প্রতিভার অধিকারী হয়েছিলেন। তিনি সাহিত্য, শিল্প ও সঙ্গীতে ছিলেন বিশেষ পারদর্শী। সঙ্গীত ও নাটক রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত নাটকগুলির মধ্যে চাঁদ কুমুদিনী ও শ্রী রাধাকৃষ্ণের লীলাবিলাস বিশেষ উল্লেখযোগ্য। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য এবং ত্রিপুরার ভারত ভক্তি। ত্রিপুরার শেষ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ভারতের স্বাধীনতা লাভের পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্বাধীনতা লাভের পর ত্রিপুরা রাজ্য স্বাধীন ত্রিপুরার সঙ্গে যোগ দেবে। এই লক্ষ্যে তিনি 1947 সালের 28 এপ্রিল তার মন্ত্রী গিরিজা শঙ্কর গুহকে রাজ্যের প্রতিনিধিরূপে ভারতের সংবিধান সভা অর্থাৎ গণপরিষদে প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভারতের স্বাধীনতা লাভের কিছুদিন পূর্বেই 1947 সালের 17 মে মাত্র 39 বছর বয়সে মৃত্যুমুখে পতিত হন। ফলে ত্রিপুরার ভারতভক্তি কিছুটা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত 1949 সালের 9 সেপ্টেম্বর রাজমাতা কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরার পক্ষে ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন এবং 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা রাজ্য ভারতের সাথে যোগদান করে। ত্রিপুরায় কাউন্সিল অফ রিজেন্সি গঠন। 1947 সালের 17 মে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের মৃত্যুর পর তার নাবালক পুত্র কিরিট বিক্রম কিশোর ত্রিপুরার রাজা হন এবং চাকলা রোশনাবাদ জমিদারির মালিক হন। চাকলা রোশনাবাদ বলতে পশ্চিম ত্রিপুরায় 555 বর্গ কিমি সমতল জায়গা, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত বোঝায়। কিরিট বিক্রম কিশোর তখন নাবালক থাকায় তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য 4 সদস্যের একটি কাউন্সিল অফ রিজেন্সি বা রাজপ্রতিনিধি পরিষদ গঠন করা হয়। তখন মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে সভাপতি করা হয়। মহারাজ কুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মন সহসভাপতি ছিলেন। মেজর বঙ্কিম বিহারী দেববর্মন সদস্য, সত্যব্রত মুখোপাধ্যায় সদস্য। কাউন্সিল অফ রিজেন্সি কর্তৃক ত্রিপুরা রাজ্যের শাসনভার গ্রহণ করা 7 দিনের মধ্যেই ব্রিটিশ সরকার ভারতীয় ডোমিনিয়নের নিকট ক্ষমতা হস্তান্তর করে, অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট। সমগ্র ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস রূপে পালন করে। এই ছিল আমাদের আজকে ত্রিপুরা সম্পর্কিত কিছু তথ্যাবলী। আজকে এখানেই শেষ।